2026-এর ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষা শুরু হচ্ছে এবং তারপরে ফেব্রুয়ারিতেই আবার কিন্তু জিডির পরীক্ষাও রয়েছে। তোমরা যারা এসএসসি এমটিএস এর পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু প্রত্যেকের সিটি ইন্টিমেশন চলে এসেছে, যাদের আসেনি সামনেই চলে আসবে। তো সিটি ইন্টিমেশন সবাই চেক করে নেবে এবং আজকের ক্লাসে আমরা এসএসসি এমটিএস এবং জিডিকে টার্গেট করে সায়েন্সের থেকে টপ 50 কোশ্চেন করব, যেগুলো প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষা আসা প্রশ্ন এবং এখান থেকে আপকামিং পরীক্ষায় কি কি প্রশ্ন দিতে পারে সেগুলোও তোমাদের ক্লাসের মধ্যে বলবো। তো চলো শুরু করা যাক সায়েন্সের ক্লাস। এবং প্রথম প্রশ্ন এসএসসি এমটিএস পরীক্ষায় দিয়েছে, জিহ্বার সামনের স্থানে কোন স্বাদ অনুভব করা যায়? আমাদের জিভের বিভিন্ন অংশে বিভিন্ন স্বাদ অনুভব করা যায়, বিভিন্ন স্বাদ কোরক জীবের মধ্যে রয়েছে। মিষ্ট স্বাদ যে অনুভব করা যাচ্ছে, মিষ্ট স্বাদ জিহ্বার সামনের অংশ দিয়ে আমরা মিষ্ট স্বাদ কিন্তু অনুভব করতে পারি। অপশন বি আমাদের সঠিক উত্তর। এবার তোমাকে পরীক্ষায় কি দিতে পারে? পরীক্ষায় তোমাকে দিতে পারে, বলো লবণাক্ত স্বাদ কোন অংশ দিয়ে অনুভব করা যায়, বা টক জাতীয় স্বাদ, আম্লিক স্বাদ কোন অংশ দিয়ে অনুভব করা যায়। তুমি বলবে আমাদের জীবের যে পার্শ্ব ভাগ রয়েছে, এই পার্শ্ব ভাগ দিয়ে আমাদের লবণাক্ত এবং আম্লিক স্বাদকে অনুভব করা যায়। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় স্যার তিক্ত স্বাদ কোন অংশ দিয়ে অনুভব করা যায়, তখন কি বলবে? তখন বলবে আমাদের জিভের যে পিছনে পশ্চাৎ ভাগ রয়েছে, এই পশ্চাৎ ভাগ দিয়ে আমাদের তিক্ত স্বাদ অনুভব করা যায়। এবং মনে রাখবে মানুষের জীবের মধ্যে 2000 থেকে 8000-এর মধ্যে কি রয়েছে? 7 কোরক রয়েছে। যদি 7 কোরকের সংখ্যা জিজ্ঞেস করে তাহলে বলবে 2000 থেকে 8000। এতগুলো প্রশ্ন এখান থেকে কিন্তু দিতে পারে। চলে এসো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন এসএসসি জিডি পরীক্ষায় দিয়েছে, বলেছে বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, একদম সহজ উত্তর হয়ে যাবে আমাদের নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। আর একটা জিনিস পাওয়া যায়, মনে রাখবে জাড্ডের ধারণা পাওয়া যায়। জাড্ডোর ধারণা পাওয়া যাচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে। স্যার দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? দ্বিতীয় সূত্র থেকে F=ma ফর্মুলা পাওয়া যায়, মানে বলের গাণিতিক রূপ পাওয়া যায়। যদি বলের সংজ্ঞার জায়গায় এখানে গাণিতিক রূপ দিয়ে দিত তখন কিন্তু উত্তর হয়ে যেত নিউটনের দ্বিতীয় সূত্র। যদি পরীক্ষায় দেয় ভরবেগের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়, ভরবেগের ধারণাও পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এটাও তোমরা মনে রাখবে। এবং তৃতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি? ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাচ্ছি, এটা তোমরা জানো। চলে আসো পরের প্রশ্ন। স্যার কর্ণের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? আমাদের কানের একটা অংশ রয়েছে অন্তঃকর্ণের মধ্যে, অংশটার নাম হচ্ছে অটোলিদ যন্ত্র। এই অটোলিদ যন্ত্র কিন্তু আমাদের মানব শরীরের ভারসাম্যকে রক্ষা করছে। তার সঙ্গে পরীক্ষার একটা কোশ্চেন দিতে পারে, কর্ণের অংশ তো বললাম অটোলিদ যন্ত্র, অন্তঃকর্ণ। আর একটা রয়েছে আমাদের লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্কও কিন্তু মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে দুটো জিনিস পেলে, অন্তঃকর্ণের মধ্যে অটোলিদ যন্ত্র এবং লঘু মস্তিষ্ক মানুষের শরীরের ভারসাম্য রক্ষা করছে। নেক্সট প্রশ্নে চলে এসো। নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত? এসএসসি জিডি পরীক্ষা আসা প্রশ্ন। সংকেত কিন্তু বারংবার পরীক্ষায় দিয়েছে এবং এবারেও কিন্তু সংকেত দেবেই দেবে। তো অ্যামোনিয়া মনে রাখবে NH3। NH3-র নাম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কোথায় পাওয়া যায়? বাথরুমের মধ্যে পাওয়া যায়। যে সুন্দর সেন্টটা বের হয় না, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার সেন্ট। এবং তার সঙ্গে মনে রাখবে HCl। HCl-কে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি নাম বাবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডাইরেক্ট সংকেত দিয়েছিল আগের বারের পরীক্ষায়। কি সংকেত দিয়েছিল? নাইট্রিক অ্যাসিডের সংকেত দিয়েছিল। নাইট্রিক অ্যাসিড পরীক্ষা ঘাটবে, দেখবে নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মনে রাখবে H2SO4। সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। পরীক্ষায় দিতে পারে আমাদের পাকস্থলী থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়? মনে রাখবে পাকস্থলী থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডই কিন্তু নিঃসৃত হচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসপত্র কিন্তু তোমাকে কনসেপ্ট সহকারে পড়তে হবে। এইগুলো আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়িয়েছি। যারা ক্লাস করেছে দেখবে প্রত্যেকে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারছো এবং পারবে। অনেকে আমাদের এখান থেকে চাকরি পেয়ে গেছে, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের চলে এসেছে। আগের বারে যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিল দেখবে সুজন স্যার ভিডিও বানাচ্ছেন, CRPF RPF এই সমস্ত জায়গায় চাকরি ছেলেপিলে পেয়ে গেছে, জয়েন করে গেছে। তার মানে তারা পড়াশোনা করেছে এবং আমরা এমনভাবে পড়িয়েছি যাতে কিনা তারা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারে। কনসেপ্ট সহকারে তাদেরকে মাথায় পুরো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এইগুলো পড়তে গেলে তোমাকে ইও স্টাডি অ্যাপের মধ্যে যুক্ত হতে হবে। ইও স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবে, যেখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা একেবারে ডেডিকেটেডভাবে তোমাদেরকে পড়াচ্ছি। তোমাদের ভিত একেবারে মজবুত করে দিচ্ছি, জিরো লেভেল থেকে পড়াচ্ছি। কারণ অনেকে থাকে যে বেসিক ভিত পোক্ত থাকে না, অনেকে ভয় পায়, সায়েন্সকে ভয় পায়, ম্যাথকে ভয় পায়, রিজনিংকে ভয় পায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়কে জয় করতে হবে। ছেলেপিলে চাকরি পাচ্ছে, তোমরাও চাকরি পাবে। ভালো করে পড়াশোনা করলে 2026-এ কিন্তু প্রচুর চাকরির অপরচুনিটি রয়েছে, দেখবে তোমরাও চাকরি পেয়ে যাবে, কিন্তু তার জন্য পড়তে হবে।
যদি তোমরা ভাবো স্যার আমরা রেলের পরীক্ষা দিতে চাই, তাহলে রেলের ফাউন্ডেশন ব্যাচে তুমি যুক্ত হতে পারো। যদি তুমি ভাবো স্যার আমি এসএসসির ফাউন্ডেশন দিতে চাই, তাহলে এসএসসি ব্যাচে তুমি যুক্ত হতে পারো। যদি তুমি ভাবো আমি রেলের পরীক্ষা দিতে চাই, তাহলে তুমি রেলওয়ে ফাউন্ডেশন 2026-এ যুক্ত হতে পারো। যদি তুমি ভাবো স্যার আমি এসএসসির বিভিন্ন পরীক্ষা দিতে চাই, তার জন্য তুমি এসএসসি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। বা ভাবো আমি পুলিশের পরীক্ষা দেবো স্যার, পুলিশ হবো, তাহলে পুলিশের ফাউন্ডেশন ব্যাচে তুমি যুক্ত হতে পারো। এছাড়াও ডেডিকেটেডভাবে সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে, যেমন ম্যাথের ব্যাচ রয়েছে, আমার জেনারেল সায়েন্সের ব্যাচ রয়েছে। যদি তোমার জেনারেল সায়েন্স কমজোরি থাকে, তুমি জেনারেল সায়েন্স 6.0-তে কিন্তু যুক্ত হতে পারো। আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি, অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে, একটা কোশ্চেনও আমার ক্লাসের বাইরে যায় না। এবং আমি এগুলো গ্যারান্টি সহকারে কেন বলতে পারি, তার কারণ আমি কনসেপ্ট সহকারে পড়াই। আমি ছেলেগুলোকে এমনভাবেই পড়াই যাতে কিনা সহজ প্রশ্ন দিক, মডারেট লেভেলের প্রশ্ন দিক বা হাই লেভেলের প্রশ্ন দিক, সব প্রশ্নের উত্তর সে করতে পারবে। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা একেবারে শেষ পর্বে চলে এসেছে। যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকে 25 নম্বরের মধ্যে তারা 25-এ 25 কমন পেয়েছে। তো এইভাবে তোমাদেরকে পড়াশোনা করাবো, আমি পড়াশোনা করিয়ে এসেছি এবং নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, আগামী দিনে এইভাবে তুমি যদি পড়ে যাও, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ে যাও, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তুমি কমন পাবে। এবং এই সব সুযোগ সুবিধা তুমি এখান থেকে পেয়ে যাবে, এগুলো আর আমি বলছি না। তো এগুলো একবার করে তোমরা দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আরও যদি জানতে হয় তাহলে পরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। আমরা পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন হচ্ছে মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। দেখো আমি একটু আগেই বলছিলাম যে মস্তিষ্কের মধ্যে অন্তঃকর্ণ, তার মধ্যে অটলিত যন্ত্র আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে। তারপরে লঘু মস্তিষ্ক, কিন্তু এখানে লঘু মস্তিষ্ক অপশনের মধ্যে নেই, দেওয়া আছে সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। উত্তর কি হবে? উত্তর হবে সেরিবেলাম। এর নামই কিন্তু বাবা লঘু মস্তিষ্ক, এর নামই হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক, অপশন নাম্বার বি। তাহলে এই নামগুলোও জানতে হবে, ঠিক আছে? এবং সেরিব্রাম মানে মনে রাখবে কি বাবা? গুরু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন দেখো, মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের আমি একটা ক্লাস করিয়েছি, তোমরা দেখে নিতে পারো। মানব মস্তিষ্কের একটা অংশের ইউটিউবের মধ্যেই ক্লাস রয়েছে, সেখানে প্রত্যেকটা অংশের নাম এবং কাজ বলেছি। এই বাইরের অংশটা হচ্ছে গুরু মস্তিষ্ক, তারপরে আমাদের থ্যালামাস, তারপরে আমাদের হাইপোথ্যালামাস। এই তিনটে পার্ট নিয়ে আমাদের অগ্র মস্তিষ্ক তৈরি হয় এবং মাঝখানে রয়েছে আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের মধ্যে টেকটাম আছে আর সেরিব্রাল পেডাঙ্কাল আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে লঘু মস্তিষ্ক, যেটা আমরা বললাম দেহের ভারসাম্য রক্ষা করে। লঘু মস্তিষ্ক, পন্স এবং সুষমা শীর্ষক, এই তিনটা নিয়ে আমাদের তৈরি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এগুলো পুরো ডিটেলসে পড়িয়েছি, একবার তুমি দেখে নেবে। চলে এসো আমাদের পরের প্রশ্ন, সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশে অন্তর্গত? সেরিব্রাম যাকে বললাম আমরা গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্ক হচ্ছে অগ্র মস্তিষ্কের অন্তর্গত। গুরু মস্তিষ্ক, তার সঙ্গে থ্যালামাস, তার সঙ্গে হাইপোথ্যালামাস, এই তিনটে নিয়ে আমাদের অগ্র মস্তিষ্ক তৈরি হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যামোনিয়া গ্যাস নামে পরিচিত? এটা আগেই বলেছিলাম, অ্যামোনিয়া গ্যাস আবার ডবল করে দেওয়া আছে, তাহলে অপশন এখানে আমাদের হয়ে যাচ্ছে অ্যামোনিয়া NH3। নেক্সট প্রশ্ন চলে এসো, মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটা? আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় আমাদের মধ্যকর্ণের মধ্যে অবস্থান করছে। তিনটে হাড়, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, তার মধ্যে স্টেপিস হাড়টা সবচেয়ে ক্ষুদ্রতম। অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর, স্টেপিস হাড়। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নে চলে এসো, জরুরিকালীন গ্রন্থি কোনটা? মানব শরীরের মধ্যে জরুরিকালীন গ্রন্থি আমরা বলি অ্যাড্রিনাল গ্রন্থিকে। আমাদের বৃক্কে দুটো বৃক্ক আছে, আমাদের বৃক্কের ওপরে দেখো এরকম অবস্থান করছে ত্রিকোণাকার টুপির মতো অংশ, এটাকে বলছি আমরা অ্যাড্রিনাল গ্রন্থি। কেন বলি স্যার জরুরিকালীন গ্রন্থিকে? তার কারণ এই অ্যাড্রিনাল গ্রন্থি জরুরিকালীন অবস্থাতেই ঘটিত হয়। যখন তুমি দৌড়বে, যখন তুমি ভয় পেয়ে যাবে, যখন তোমার খুব উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হবে, আবেগ সৃষ্টি হবে, তখন কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হবে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, তাই একে বলা হচ্ছে জরুরিকালীন গ্রন্থি। তার সঙ্গে মনে রাখবে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? প্রভু গ্রন্থি বলা হচ্ছে। শুক্রাশয়কে বলা হয় পুঞ্জনন গ্রন্থি। পুঞ্জনন গ্রন্থির নাম হচ্ছে শুক্রাশয়, যেখান থেকে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেরন ক্ষরিত হয়। তার সঙ্গে মনে রাখবে থাইমাস গ্রন্থি আমাদের কোথায় অবস্থান করছে? বক্ষ গহ্বরে অবস্থান করছে থাইমাস গ্রন্থি, যেটা অনাক্রমতা তৈরি করতে কাজে লাগছে। পরের প্রশ্নে চলে এসো, বলেছে শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটা? শব্দের তীব্রতা মাপা হচ্ছে কি দিয়ে? দেখো যখন আমরা বলি শব্দ দূষণের টার্ম বলি, তখন আমরা বলি ডেসিবেল। 65 ডেসিবেলের বেশি হয়ে গেলে শব্দ দূষণ হয়। তাহলে এই যে ডেসিবেল বলি, এই ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক, ডেসিবেল। এবং বেলও হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক, আর একটা হচ্ছে বেল। মনে রাখবে 1 বেল মানে 10 ডেসিবেল, 1 বেল মানে 10 ডেসিবেল, এটাও মনে রাখবে। তার সঙ্গে অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ক্যান্ডেলা মনে রাখবে দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। মোল মনে রাখবে, মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। তাহলে একক সম্পর্কে এগুলো
পরীক্ষায় দিতে পারে। নেক্সট প্রশ্ন, স্যার ইলেকট্রনের আবিষ্কর্তা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার পরীক্ষায় দিয়েছে, শুধু এসএসসি জিডি পরীক্ষায় নয়, তুমি রেলের পরীক্ষায়, তুমি অন্যান্য পরীক্ষা, পিএসসির পরীক্ষায় তুমি ঘাঁটলে দেখতে পাবে ইলেকট্রনের আবিষ্কারকের নাম বারবার দিয়েছে। জে থমসন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, জে থমসন বা জে টমসনও বলা হয়। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক পেয়ে গেলাম জে থমসন, তার সঙ্গে জেমস চ্যাডউইক বা জেমস স্যাডউইক হচ্ছে নিউট্রনের আবিষ্কারক, নিউট্রনের আবিষ্কারক হচ্ছে জেমস স্যাডউইক। রাদারফোর্ড, মনে রাখবে রাদারফোর্ড হচ্ছে প্রোটনের আবিষ্কারক, কিন্তু অপশানে অনেক সময় প্রোটনের আবিষ্কারকের নাম ওরা গোল্ডস্টাইন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? গোল্ডস্টাইন। তখন কিন্তু তোমাকে গোল্ডস্টাইন করতে হবে উত্তর, তাহলে অপশান এখানে আমাদের দুটোই থাকতে পারে। আর ডাল্টনকে বলা হচ্ছে পরমাণুবাদের জনক, যিনি পরমাণুবাদ তত্ত্ব দিয়েছেন তার নাম হচ্ছে জন ডাল্টন। নেক্সট প্রশ্ন, স্যার রেচন অঙ্গ হিসেবে শিখা কোষ কোথায় বা কোন প্রাণীতে রয়েছে? শিখা কোষ বা ফ্লেম কোষ যে প্রাণীর মধ্যে রয়েছে তার নাম হচ্ছে যকৃৎ কৃমি। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। একটা চার্ট তোমাকে দেখাচ্ছি, মনে রাখবে। দেখো ফ্লেম কোষ বা শিখা কোষ দেওয়া আছে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, তাহলে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি রেচন অঙ্গের নাম হচ্ছে এখানে পেয়ে গেলাম শিখা কোষ। তার সঙ্গে মনে রাখবে অ্যামিবা, প্যারামেসিয়াম এদের ক্ষেত্রে সংকোচনশীল গহ্বর, এবং পতঙ্গ শ্রেণীদের ক্ষেত্রে মনে রাখবে ম্যালপিজিয়ান নালিকা, আরশোলা প্রজাপতি, মাছি, এগুলো পতঙ্গ শ্রেণী। তার সঙ্গে মনে রাখবে কেঁচো যোগ যদি দিয়ে দেয় পরীক্ষায়, কেঁচো এবং জোকের ক্ষেত্রে হচ্ছে নেফ্রিডিয়া। ক্লিয়ার? এগুলো একটু পরে রাখবে। নেক্সট প্রশ্ন, স্যার শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তাপ আসছে? সূর্য আর পৃথিবীর মাঝখানে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে শূন্যস্থান, সেই শূন্যস্থানের মধ্যে দিয়ে যে প্রক্রিয়ায় তাপ এবং আলো আসে তার নাম বিকিরণ প্রক্রিয়া। বিকিরণ হয়ে যাবে উত্তর আমার, অপশন নাম্বার 3 আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বর্তমানে আমাদের ওজোন স্তরের ক্ষয় করছে, বর্তমান আমাদের ওজোন স্তর ক্ষয় হচ্ছে, এটা ক্ষয় করছে কে? ক্ষয় করছে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, যাকে আমরা বলি ইউভি রশ্মি। কি বলি আমরা? ইউভি রশ্মি। স্যার এই ওজোন স্তর কোথায় আছে? ওজোন স্তর হচ্ছে আমাদের পৃথিবীর ওপরে বিভিন্ন বায়ুমণ্ডলের চাদর আছে, তার মধ্যে প্রথম স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি আছে না ওজোন গ্যাস আছে। ওজোন গ্যাসের সংকেত তোমাকে পরীক্ষায় দিতে পারে, মনে রাখবে O3 হচ্ছে ওজোন গ্যাসের সংকেত। এই O3 হচ্ছে ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না, কিন্তু বর্তমানে এই ওজোন স্তর ক্ষতি হয়ে যাচ্ছে, এই ছিদ্র হচ্ছে, এই জন্য ওখান থেকে আমাদের সূর্য থেকে আমাদের ইউভি রশ্মি পৃথিবীতে চলে আসছে, এবং তার জন্য যেটা হয় ত্বকের ক্যান্সার হয়, ত্বকের ক্যান্সার হচ্ছে, উদ্ভিদদের ক্ষতি হচ্ছে, এগুলো দেখা দিচ্ছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে প্রকৃত দ্রবণে দ্রাবক কণার ব্যাস কত? স্যার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দ্রবণ 3 রকম হয়। প্রকৃত দ্রবণ একটা হয় কলয়েডীয় দ্রবণ, একটা হচ্ছে প্রলম্বন। তা প্রকৃত দ্রবণে দ্রাবক কণার ব্যাস তোমরা মনে রাখবে 10⁻8 সেমি, 10⁻⁻8 সেমি বা তার কম। যদি পরীক্ষায় 10⁻5 সেমি থেকে 10⁻7 সেমি বলে দেয়, তাহলে এটা হচ্ছে কলয়েডীয় দ্রবণে দ্রাবের কণার ব্যাস। কলয়েডীয় দ্রবণে দ্রাবের কণার ব্যাস হচ্ছে 10⁻5 থেকে 10⁻7 সেন্টিমিটার। আর যদি 10⁻4 বা তার বেশি বলে দেয়, তাহলে সেটা হবে প্রলম্বন কণার ব্যাস। ক্লিয়ার? স্যার এক্সাম্পল কি? প্রকৃত দ্রবণ যেমন জল, চিনির দ্রবণ, ঠিক আছে, জল, চিনি, নুন, এগুলো দ্রবণ হচ্ছে প্রকৃত দ্রবণ। ঠিক আছে? আর কলয়েডীয় দ্রবণ দুধ হচ্ছে কলয়েডীয় দ্রবণ, রক্ত হচ্ছে একটা কলয়েডীয় দ্রবণ, মনে রাখবে। প্রলম্বন হচ্ছে কাদা, বালি, ঠিক আছে, জল, এগুলোর মিশ্রণ হচ্ছে প্রলম্বনের এক্সাম্পল। নেক্সট প্রশ্ন, এক আন্তর্জাতিক ক্যারাট মানে কত গ্রাম? ক্যারাট এই এককটা ব্যবহার করা হয় আমাদের সোনা, আমাদের রূপা, আমাদের মূল্যবান যে ধাতু প্ল্যাটিনাম, এগুলোর মেজারমেন্ট করতে আমাদের ক্যারাট ইউজ করা হয়। মনে রাখবে 1 ক্যারাট মানে হচ্ছে 0.200 গ্রাম, বা আমরা বলবো 200 মিলিগ্রাম, 200 mg। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। 24 ক্যারাটের সোনা আমরা বলি, 22 ক্যারাট সোনা বলি আমরা, তার মানে তার মধ্যে এত গ্রাম বা এত মিলিগ্রাম, 200 মিলিগ্রাম আকারে কি রয়েছে? সোনা, রূপা, এগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন বলেছে সূর্যালোকের কয়টা রং নিয়ে তৈরি হচ্ছে? সূর্যের আলো কি হয়? সাদা রং। তো সাদা রঙের মধ্যে 7টা বর্ণ থাকে, যাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি। তো 7টা রং নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু তোমরা যখন দেখবে যে যখন রামধনু বা রংধনু দেখবে যে সাদা আলো মানে বিচ্ছুরিত হয়ে গিয়ে 7টা বর্ণ তৈরি করে, সেখানে 7টা বর্ণ তুমি পাবে না। তাহলে এই রামধনু বা রংধনুর ক্ষেত্রে 7টা রং দেখা যায় না, কিন্তু এরা একে অপরের উপরে মিশে থাকে। পরীক্ষায় একটা কোশ্চেন দিতে পারে যে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ বলো। তো মনে রাখবে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে বাবা রামধনু। যদি বলে স্যার কৃত্রিম উদাহরণ বলো, তাহলে কৃত্রিম উদাহরণ তখন হয়ে যাবে আমাদের প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো যখন যায়, তখন স্পষ্টভাবে তুমি 7টা বর্ণ দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ওই জন্য বলি অশুদ্ধ বর্ণালী। 7টা বর্ণ দেখা যায় না, তাই জন্য একে বলি আমরা অশুদ্ধ বর্ণালী তৈরি করছে। আর প্রিজমের মধ্যে দিয়ে 7টা আলো স্পষ্টভাবে দেখা যায়, এই জন্য এই বেটা শুদ্ধ বর্ণালী তৈরি করছে। ক্লিয়ার?
নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে মিথানোয়িক অ্যাসিড সাধারণত দেখা যায়। মিথানোয়িক অ্যাসিড যার নাম, তার নামই হচ্ছে ফর্মিক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড যাকে আমরা বলি তাকেই আমরা কি বলি? ফর্মিক অ্যাসিড বলে দিই। এই ফর্মিক অ্যাসিড পাওয়া যাচ্ছে পিঁপড়ের হুলে। বলেছিলাম পিঁপড়ের হুলে হাত দিও না ভুলে। তাহলে পিঁপড়ের হুলে হাত দিলে কি হবে না, ফর্মিক অ্যাসিড তুমি পেয়ে যাবে। পিঁপড়ে, তার সঙ্গে সঙ্গে মৌমাছি, এই সমস্ত পতঙ্গদের হুলের মধ্যে পাওয়া যাচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এর সঙ্গে মনে রাখবে মানুষের পেশি, মানুষের পেশি অনেক সময় ব্যথা হয়, দেখবে একটু বেশি কাজকর্ম করলে পরে আমাদের গায়ে হাত পায়ে ব্যথা হয়। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে পেশিতে আমাদের একটা অ্যাসিড সঞ্চিত হয় যার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হচ্ছে, সেই জন্য আমাদের পেশি ব্যথা হচ্ছে। ক্লিয়ার? ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আর একটা প্রশ্ন দিতে পারে। ল্যাকটিক অ্যাসিড মনে রাখবে তোমরা দুধের মধ্যে পাওয়া যাচ্ছে, দইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, এটাও তোমরা কিন্তু মনে রাখবে, দুধ দইয়ের মধ্যে পাওয়া যায়। পরের প্রশ্নে চলে এসো। বলেছে পরিপাকে সাহায্যকারী অ্যাসিড কোনটা? একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীর মধ্যে একটা গ্রন্থি আছে, অক্সিনটিক গ্রন্থি, সেখান থেকে নিঃসৃত হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl যার সংকেত। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে একটা নাম দেওয়া হয়, পরীক্ষা দিতে পারে মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নামই কিন্তু বাবা মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিড মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরই নাম। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, একে আমরা বলি রসায়নের রাজা। এবং তার সঙ্গে মনে রাখবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডকে আরেকটা নাম দেওয়া হয় অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল যদি কাকে বলে তোমাকে জিজ্ঞেস করে, তাহলে বলবে সালফিউরিক অ্যাসিডকে বলা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, এর সংকেত তুমি পড়ে রাখবে CH3COOH, CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমরা বাড়িঘরের মধ্যে, রান্নাঘরে দেখবে মায়েরা ইউজ করে ভিনিগার, তো ভিনিগারের মধ্যে পাওয়া যাচ্ছে যে অ্যাসিড, তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। পরের প্রশ্নে চলে এসো। কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? দেখো আমাদের চোখের মধ্যে রেটিনা রয়েছে, সেই রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। এই প্রতিবিম্ব আমরা অন্ধকারে যখন দেখি তখন আমরা একটা আলাদা প্রতিবিম্ব পাই, আমরা যখন আলোকিত অংশে দেখি তখন কিন্তু আলাদা প্রতিবিম্ব পাই। তাহলে এই প্রতিবিম্ব তৈরি করতে অন্ধকারে যে সাহায্য করে তার নাম রড কোষ। রড কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে। আর আলোয় দেখতে, আলো আলো যখন আলো থাকবে তখন কোনায় কোনায় দেখতে পাবে তুমি, এই জন্য আলোকিত অংশের মধ্যে আমাদের কোন কোষ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? এ হচ্ছে আলোয় দেখতে সাহায্য করছে। তাহলে কোন কোষ হচ্ছে আলোয় দেখতে সাহায্য করে? রড কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, স্যার সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র, আমরা যে তুলাযন্ত্র দেখি, এই তুলাযন্ত্রটা হচ্ছে মনে রাখবে প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে তোমার সাধারণ তুলাযন্ত্র। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা স্যার কি কি হয়? মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা যদি তোমাকে পরীক্ষায় দেয় তাহলে তুমি বলবে একের বেশিও হতে পারে, একের বেশিও হতে পারে, একের কমও হতে পারে, আবার একের সমানও হতে পারে, তিনটেই হতে পারে। এবার যদি তোমাকে দেয় যে সাধারণ তুলাযন্ত্রে যান্ত্রিক সুবিধা কত, তখন তুমি বলবে একের সমান। তার কারণ এর মাঝখানে ঠিক আলম্ব বিন্দু থাকে। আমি পড়িয়েছি, তোমরা দেখবে ইউটিউবের মধ্যেও ক্লাস আমি করিয়েছি যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, তো ওখানে ডিটেলসে তোমাদের করানো আছে, দেখে নেবে একবার। তো এখানে মাঝখানে আলম্ব বিন্দু আছে, সেই জন্য একদিকে বলবাহু, একদিকে আছে আমাদের ভারবাহু, দুটো সমান দৈর্ঘ্যের বা সমান দূরত্বে অবস্থান করছে, এর জন্য এর যান্ত্রিক সুবিধা একের সমান হচ্ছে। ক্লিয়ার? দেখে নাও প্রথম শ্রেণীর লিভারের আরও কয়েকটা এক্সাম্পল। নলকূপের হাতল থেকে শুরু করে কাঁচি, বাড়িতে আমরা ইউজ করি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, সাধারণ তুলাযন্ত্র, এগুলো সব কিন্তু বাবা প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল। নেক্সট প্রশ্নে চলে এসো। স্যার কোনটা প্রথম শ্রেণীর লিভারের আলম্ব? আলম্ব কোথায় থাকে? আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে জানতে চেয়েছি। একটু আগেই বললাম প্রথম শ্রেণীর লিভার যদি হয় মাঝখানের কোনো একটা বিন্দুতে আমাদের আলম্ব থাকবে, একদিকে থাকবে আমাদের বলবাহু, একদিকে থাকবে আমাদের বাবা ভারবাহু। তাহলে মাঝখানে থাকবে, ঠিক মাঝখানে বলবো না, অপশান এখানে মাঝখানে আছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মাঝখানে থাকবে না। যেমন সাঁড়াশি, সাঁড়াশির ক্ষেত্রে তুমি দেখবে বাড়িতে ইউজ করে সবাই, তো মায়েরা বেশি ইউজ করে, দেখবে সাঁড়াশির ক্ষেত্রে ঠিক মাঝখানে কি আছে। বা তোমরা কাঁচি ইউজ করবে, কাঁচির মধ্যে ঠিক কি মাঝখানে আছে? না, মাঝখানের কোনো একটা অংশে আছে। তাহলে মাঝখানে আছে কোথায়? তুলাযন্ত্রের মধ্যে, কিন্তু ঠিক মাঝখানে নেই। মাঝখানে বা মাঝখানের আশেপাশে থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু ওর যান্ত্রিক সুবিধা একের বেশি হয়, একের কম হয়। ঠিক আছে? বলবাহু বাই রোধবাহু করলে আমরা যান্ত্রিক সুবিধা পাই। ঠিক আছে? ডিটেলসে ক্লাস তুমি দেখে নেবে, যেহেতু আমি 50টা প্রশ্ন করাচ্ছি, আমি এগুলো আর বলছি না, কনসেপ্ট বলছি না। ঠিক আছে? কনসেপ্টের ক্লাস দেওয়া আছে, দেখবে। পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে মোট এককের সংখ্যা কতগুলো? এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে মোট 7টা মূল একক পাওয়া যায়। কতগুলো পাওয়া যায় বাবা? 7টা। 7টা মূল একক পাওয়া যাচ্ছে, তার সঙ্গে দুটো পাওয়া যাচ্ছে সহায়ক একক,
দুটো সহায়ক একক পাওয়া যাচ্ছে। স্যার নাম কি কি, 7টা মূল এককের নাম কি কি হয়? ভালো করে পড়ে রাখবে, 7টা মূল এককের নাম বলে দিচ্ছি, দেখে নাও। 7টা মূল এককের নাম হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তার সঙ্গে সঙ্গে মনে রাখবে ভরের একক হচ্ছে কেজি হয়, ভরের একক কেজি, সময়ের একক হচ্ছে বাবা সেকেন্ড, তার সঙ্গে মনে রাখবে দীপন প্রাবল্যর একক হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা, তার সঙ্গে মনে রাখবে অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক, তার সঙ্গে আমরা বলবো উষ্ণতা বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এবং পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এই 7টা হচ্ছে মূল একক পড়ে রাখবে, এবং তার সঙ্গে দুটো সহায়ক এককের নাম, একটা কোণ একটা ঘনকোণ, কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণ হচ্ছে স্টেরেডিয়ান। নেক্সট প্রশ্ন, স্যার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি হয়? সিজিএস পদ্ধতিতে মনে রাখবে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব হয়, সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার আমরা বলে থাকি। স্যার সেন্টিমিটার স্কোয়ার কার একক? এটা হচ্ছে ক্ষেত্রফলের একক, মনে রাখবে ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার সিজিএস এ, এসআইতে বললে মিটার স্কোয়ার হয়ে যাবে, আর আয়তন হয়ে যাবে মিটার কিউব। নেক্সট প্রশ্ন, স্যার রোধের এসআই পদ্ধতিতে একক কি? রোধের এসআই পদ্ধতিতে একক কোনটা? না ওহম। ওহমের চিহ্ন কিরকম হয় বাবা? এরকম হচ্ছে ওহমের সিম্বল, ঠিক আছে, ওহমের চিহ্ন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। যদি বলে স্যার এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি হয়? রোধাঙ্কের একক মনে রাখবে ওহম মিটার, এটা হচ্ছে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। যদি বলে স্যার পরিবাহিতাঙ্কের একক কি হয়? পরিবাহিতাঙ্কের একক মনে রাখবে মো বা সিমেন্স হচ্ছে পরিবাহিতাঙ্কের একক। নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আমাদের শরীরের ভেতরে বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন উৎসেচক খরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক খরিত হচ্ছে। তো এই উৎসেচকগুলো খাদ্যকে পরিপাক করতে কাজে লাগে, সরল অংশে রূপান্তর করতে কাজে লাগে। তো কোন উৎসেচকটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আম্লিক মাধ্যম কোথায় আছে? একটু আগে বলেছি যে আম্লিক মাধ্যম আমাদের পেটের পাকস্থলিতে রয়েছে। তো পাকস্থলীর ভেতরে কেন আম্লিক মাধ্যম রয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোচ্ছে, সেই জন্য ওটা আম্লিক মাধ্যম। তো পাকস্থলীর ভেতরে আম্লিক মাধ্যম পাওয়া যাচ্ছে, এই জন্য পাকস্থলী থেকে কোন উৎসেচক খরিত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো পাকস্থলী থেকে মনে রাখবে এখানে রয়েছে, পাকস্থলী থেকে আমাদের খরিত হচ্ছে পেপসিন। এই পেপসিন খরিত হচ্ছে পাকস্থলী থেকে এবং সেটা কাজ করছে। ক্লিয়ার? তাই পেপসিন আমাদের সঠিক উত্তর হবে। কার উপর কাজ করে স্যার? প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করে, প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, বলেছে পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই বা ভিলি থাকে, ভিলাই পাওয়া যাচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্ত আমাদের পরিপাককারী একটা অঙ্গ, পৌষ্টিক তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্ষুদ্রান্ত। কেন স্যার গুরুত্বপূর্ণ অঙ্গ? কারণ এই ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে খাদ্যের সরল অংশগুলো রক্তের মধ্যে যায়, ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে খাদ্যের সরল অংশ শোষিত হয়ে কোথায় যাচ্ছে? রক্তের মধ্যে যাচ্ছে, সেখান থেকে কোষে কোষে যাচ্ছে। তাহলে ক্ষুদ্রান্ত হচ্ছে তোমার আমাদের কিনা পরিপাক তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এর মধ্যে ভিলাই পাওয়া যাচ্ছে। নেক্সট প্রশ্ন, বলেছে পৌষ্টিক নালীর যে অংশে সিকাম যুক্ত থাকে, সিকাম কোথায় যুক্ত রয়েছে? দেখো আমাদের সিকাম যুক্ত রয়েছে বৃহদন্ত্রের মধ্যে। এই যে বৃহদন্ত্র হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর সবচেয়ে মোটা অংশ আমরা বলতে পারি। এই যে মোটা অংশ হচ্ছে আমাদের এখানে বৃহদন্ত্র, এবং এই বৃহদন্ত্র চলে গেছে সোজাসুজি আমাদের পায়ু ছিদ্রের সঙ্গে যুক্ত। তাহলে পায়ু ছিদ্রে চলে গেছে আমাদের বৃহদন্ত্র, এবং এই বৃহদন্ত্রের মধ্যে দেখো একটা অংশ রয়েছে সিকাম। তো এই সিকাম আমাদের বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে এই ক্ষুদ্রান্তের মধ্যে 3টে অংশ পাওয়া যায়, বললাম একটু আগে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের মধ্যেও 3টে অংশ পাওয়া যায়। একটা হচ্ছে ডিউডিনাম, একটা জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম। তাহলে ডিউডিনাম, জেজুনাম এবং ইলিয়াম 3টে হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? বাড়বে নাকি কমবে, না একই থাকবে, না কোনোটিই নয়? যখন জলের মধ্যে কোনো অপদ্রব্য মেশানো হয়, অপদ্রব্য মানে লবণ এখানে মেশানো হচ্ছে, এটা একটা অপদ্রব্য, তাহলে এই অপদ্রব্য মেশালে পারে ওর স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়, ওর স্ফুটনাঙ্ক বেড়ে যায়। জল সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, কিন্তু যখনই তুমি লবণ মিশিয়ে দেবে ও বেটা 110 112 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ফুটবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে এসো, বলেছে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন কি হয়? তার আয়তন বাড়ে না কমে, তার ভর বাড়ে না কমে? দেখো যখন আমরা দেখেছি যে জলের উপরে বরফ ভাসে, তার মানে কি জল জমে যখন বরফে পরিণত হচ্ছে তার আয়তনে বেড়ে যাচ্ছে, তখন জল জমে বরফে পরিণত হয় তার আয়তন বেড়ে যায়। উল্টো দিকে যদি বরফ গলে জলে পরিণত হয় তাহলে আয়তন কি হবে? স্যার আয়তন কমে যাবে, একদম কমে যাবে। তাহলে বরফ গলে যখন জল হচ্ছে আয়তন কি হচ্ছে? কমে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, বলেছে হিমোগ্লোবিনের কাজ কি? আমাদের রক্তের মধ্যে 3 রকম রক্তকণিকা আছে, তার মধ্যে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই লোহিত কণিকার মধ্যে একটা রঞ্জক পদার্থ পাওয়া যায় যার নাম হচ্ছে হিমোগ্লোবিন, আর এই হিমোগ্লোবিনের মধ্যে লোহা পাওয়া যায় বা আয়রন পাওয়া যায়, যার জন্য রক্তের রং লাল হয়। এবং এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেনকে বয়ে নিয়ে যাওয়া, কোষের মধ্যে অক্সিজেনকে পরিবহন করা আমাদের হিমোগ্লোবিনের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন, স্যার শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে সংগঠনটিকে কি বলা হয়? শৈবাল আর ছত্রাক দুটো জীব যখন একসঙ্গে বসবাস করে,
একে অপরকে সাহায্য করে তাদেরকে আমরা বলি মিথজীবী। তাহলে শৈবাল এবং ছত্রাক মিলে যে জীবটা তৈরি করছে, যে মিথজীবটা তৈরি করছে, তার নাম হচ্ছে লাইকেন। পড়ে রাখবে, এই লাইকেন হচ্ছে তোমার মিথজীবী জীব। একটা চার্ট তোমাকে দেখাচ্ছি, দেখো মিথজীবীও পুষ্টিকারা সম্পন্ন করে লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক নিয়ে তৈরি হচ্ছে। স্যার কিভাবে সাহায্য করে? লাইকেনের মধ্যে শৈবাল সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করে ও কি করে, ছত্রাককে খাদ্য তুই খা, ঠিক আছে নে। আর ছত্রাক কি করছে? ছত্রাক হচ্ছে তোমার বাসস্থান দিচ্ছে, ছত্রাককে বাসস্থান দিচ্ছে। তাহলে এ ওকে খাদ্যদ্রব্য সাপ্লাই করছে, ওকে বাসস্থান দিচ্ছে, দুজন দুজনকে সাহায্য করছে। এই জন্য হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পন্ন করছে। বাদ বাকিগুলো দেখে রাখবে একবার। পরজীবীও পুষ্টি কারা সম্পন্ন করে, মৃতজীবীও পুষ্টি, পতঙ্গ পুষ্টির এক্সাম্পলগুলো দেখে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত বলো। বিভিন্ন যৌগের, বিভিন্ন মৌলের বারংবার বলছি সংকেত পড়ে যাবে, সংকেত পরীক্ষায় আসবেই আসবে। যেমন পটাশিয়ামের সংকেত পরীক্ষায় দিয়েছিল, পটাশিয়াম মানে পি মনে হবে, কিন্তু পি না, পটাশিয়াম হচ্ছে কে, পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। স্যার তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে ফসফরাস, মনে রাখবে পি হচ্ছে ফসফরাসের চিহ্ন। তার সঙ্গে স্যার এনএ মানে কি? এনএ মানে হচ্ছে সোডিয়াম, পড়ে রাখবে এনএ হচ্ছে সোডিয়াম। স্যার পিটি কি? পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম, পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম, এগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ক্লোরোফর্মের সঠিক রাসায়নিক সূত্র কি? ক্লোরোফর্ম চেতনানাশক ওষুধ তৈরি করতে কাজে লাগে, এর সূত্র পড়ে রাখবে, এর রাসায়নিক সংকেত পড়ে রাখবে CH Cl3 হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। এর সঙ্গে কতগুলো সংকেত তোমাকে বলছি। খাদ্য লবণের সংকেত পরীক্ষা ইম্পর্টেন্ট, খাদ্য লবণ হচ্ছে NaCl পড়ে রাখবে, NaCl হচ্ছে খাদ্য লবণ। ব্লিচিং পাউডার পড়ে রাখবে, ব্লিচিং পাউডার মনে রাখবে CaOCl হচ্ছে ব্লিচিং পাউডার, বা এরকমভাবেও লেখে CaOCl2, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এই সংকেতগুলো পরীক্ষায় আসে। ভিনিগার তো বলে দিয়েছি আগে, অ্যাসিডগুলো বলে দিয়েছি, পরে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সল্ট পিটারের রাসায়নিক সূত্র? চিলি সল্ট পিটার, খুব ইম্পর্টেন্ট। দেখো সল্ট পিটার একটু আগেই তোমাকে বলেছি আমি যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট মানে KNO3। যদি আমরা শুধু সল্ট বলি, টেবিল সল্ট বলি বা শুধু সল্ট বলি, তাহলে NaCl, একটু আগে যেটা বললাম। আর যদি বলে এখানে সল্ট পিটার, তাহলে হবে পটাশিয়াম নাইট্রেট KNO3। KNO3 কোন অপশানে আছে বাবা? অপশন নাম্বার বিতে রয়েছে KNO3 আমাদের সঠিক উত্তর, এগুলো একটু পরে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রোজোম কোথায় দেখা যায়? চাবুক প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় দেবে। আমি বারংবার পড়িয়েছি যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। স্যার সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া গেলেও একমাত্র এমন একটা প্রাণী কোষ আছে যেখানে সেন্ট্রোজোম পাওয়া যায় না, মানে পরীক্ষা দিতে পারে কোন প্রাণী কোষে সেন্ট্রোজোম নেই, তখন তোমাকে বলতে হবে নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বাদে, নিউরন বা স্নায়ুকোষ বাদে সবার মধ্যে সেন্ট্রোজোম পাওয়া যাচ্ছে, সকল প্রাণী কোষের মধ্যে। ক্লিয়ার? উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না। নেক্সট প্রশ্ন, কর্পূরকে উত্তপ্ত করলে ও ব্যাটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা দেখেছি কর্পূরকে তুমি রেখে দেবে, ও ব্যাটা সরাসরি কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে, তরল অবস্থা নেই। তাহলে এই যে কঠিন থেকে সরাসরি বাষ্প হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। কি নাম? ঊর্ধ্বপাতন এই পদ্ধতির নাম। এবং পদার্থগুলোকে বলি আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের নাম তাহলে পেয়ে গেলে কর্পূর, তার সঙ্গে নিশাদল মনে রাখবে, নিশাদল, কর্পূর, ন্যাপথালিন মনে রাখবে, এগুলো হচ্ছে সব ঊর্ধ্বপাতিত পদার্থ। আর একটা পদার্থ আছে উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী তরল বলা হয়। উদ্বায়ী পদার্থ ইথার, স্পিরিট, এই সমস্ত পদার্থ তরল অবস্থা থেকে সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে সাধারণ তাপমাত্রায়, এগুলোকে আমরা বলি উদ্বায়ী পদার্থ। তাহলে উদ্বায়ী আলাদা, ঊর্ধ্বপাতিত আলাদা, দুটো পরে রাখবে। নেক্সট প্রশ্ন, একটি তরল ধাতুর নাম কি? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, কে পারবে না এই প্রশ্ন? সবাই পারবে। স্যার পারদ, কিন্তু পারদের চিহ্নটা পড়ে রাখবে, HG বা মার্কারি হচ্ছে পারদের চিহ্ন। এবার তোমাকে পরীক্ষায় দিতে পারে যে বলো তরল ধাতু বলেছে, তরল অধাতু দিয়ে দিল, বলো তরল অধাতুর নাম কি? যদি দিয়ে দেয় পরীক্ষায় তরল অধাতুর নাম, তুমি বলবে ব্রোমিন। তরল ধাতুর নাম তো পারদ, তরল অধাতুর নাম পড়ে রাখবে ব্রোমিন। ক্লিয়ার? এবং কঠিন অধাতুর নামও পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়, কঠিন অধাতুর নাম কি? মনে রাখবে কঠিন অধাতুর নাম হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে কঠিন কিন্তু অধাতু। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না? কাকে এখানে আঘাত করলে শব্দ উৎপন্ন হবে না? ওটা ভেঙে যাবে। ধাতুকে আঘাত করলে আমরা জানি শব্দ উৎপন্ন হয়, কিন্তু বিসমাথ বলে একটা ধাতু আছে কাঁচের মতো, ও বেটাকে আঘাত করলে কি হয় না? ও বেটা কাঁচের মতো ভেঙে যায়, এই জন্য একে ভঙ্গুর ধাতু বলে। কি বলে? ভঙ্গুর ধাতু বলা হচ্ছে বিসমাথকে, পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, স্যার 1 নিউটন মানে কত হয়? 1 নিউটন মানে আমরা তো জানি যে 10 টু দি পাওয়ার স্যার 5 ডাইন হয়, কিন্তু অপশানে তো দেয়নি সেটা। অপশানে কি দিয়েছে? অপশানে কেজি, মিটার এসব দিয়ে দিয়েছে। মনে রাখবে 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার S-2। আচ্ছা সবকটা অপশানে একই রয়েছে, আচ্ছা সবকটা উত্তরই হবে তাহলে।
সবকটা উত্তরে ঠিক উত্তর, কিন্তু মনে রাখবে এখানে কি করে এসেছে, এটা বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ হয়, এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা হয়, এফ ইকুয়ালস টু কি ফর্মুলা, এম এ ফর্মুলা। তো এই এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা দিয়ে এম এর মান হচ্ছে, এম মানে মাস ভর, তা ভরের একক হচ্ছে কেজি হয়, আর এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ, তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড হয়, মিটার এস মাইনাস টু হয়, তাহলে 1 নিউটন মানে ওই জন্যই আমরা বলছি 1 কেজি ইন্টু 1 মিটার এস মাইনাস টু। নেক্সট প্রশ্ন বলেছে ঘাম জলের সঙ্গে ধারণ করে, ঘাম জলের সঙ্গে কি নির্গত করছে। মনে রাখবে ঘাম যখন আমাদের হয়, কোনো সময় যদি ঘাম মুখের মধ্যে পড়ে টেস্ট করলে দেখতে পাবে একটু লবণাক্ত হয়, তাহলে ঘামের মধ্যে কি আছে, জল তো আছেই, তার সঙ্গে লবণ আছে, লবণের সংকেত কি বললাম, NaCl বললাম, NaCl মানে কি স্যার, সোডিয়াম ক্লোরাইড বললাম, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, স্যার ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি, ন্যাচারাল গ্যাস এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। মনে রাখবে মিথেন হচ্ছে ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান, এর সংকেত পড়ে রাখবে CH4 হচ্ছে মিথেন, একে সরলতম অ্যালকেনও বলা হয়, সরলতম অ্যালকেন যৌগের নাম হচ্ছে মিথেন। সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং তার সঙ্গে মনে রাখবে বিউটেন, বিউটেন হচ্ছে এলপিজির প্রধান উপাদান। স্যার এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বাড়িতে রান্নাঘরে দেখতে পাবে এলপিজি লেখা আছে, ওর মধ্যে বিউটেন আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জারণে সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপন্ন করে। দেখো কোন খাদ্যদ্রব্য গ্রহণ করলে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, আমরা জানি চর্বি বা ফ্যাট, এই ফ্যাট খেলে পারে আমাদের 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম শক্তি উৎপন্ন হচ্ছে। স্যার তারপরে হচ্ছে প্রোটিন 4.3 কিলো ক্যালোরি পার গ্রাম শক্তি উৎপন্ন করে, তারপরে হচ্ছে শর্করা বা গ্লুকোজ 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম আকারে শক্তি উৎপন্ন করছে। নেক্সট প্রশ্ন, নাইলন গঠিত হচ্ছে, দেখো নাইলন আমরা দেখতে পাই এই সমস্ত দড়ি টড়ি তৈরি করতে ইউজ করা হচ্ছে, তো এটা একটা পলিমার, তো এটা পলিমারের মধ্যে কিরকম পলিমার, পলিমাইড, পলিস্টার, পলিথিন না পলিপ্রোপিলিন, কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে, এবং পরের ক্লাসে এই প্রশ্নের উত্তর বলে আমরা ক্লাস শুরু করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, 50খানা প্রশ্ন তো করলাম, কিন্তু 50খানা প্রশ্নের সঙ্গে তোমরা যদি দেখো আরও কিন্তু 50টারও বেশি আমি কনসেপ্ট তোমাদেরকে বলে দিয়েছি, টপিক তোমাদেরকে বলে দিয়েছি, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসতে পারে। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।